দেখো ঘর্ষণ জিনিসটা কি। দেখো ধর চিন্তা করো এই একটা মেঝে এবং মেঝের উপরে একটা বস্তু রাখা আছে। দেখো এই যে মেঝে এবং তোমার বস্তুর যে সংস্পর্শ তলটা আছে, সেই তলটা কি তোমার মনে হয় যে মসৃণই থাকে এই তলটা? দেখো তুমি যদি নিজে হাত দিয়েও খেয়াল করো, হাত দিয়ে দেখার পর দেখবে হালকা একটু খাস কাটা লাগে, কারণ তলটা কিন্তু মসৃণ না, তলটা অমসৃণ তল। এবং বাস্তব জীবনে এরকম মসৃণ তল আসলে পাওয়াও যায় না। যদি তুমি এক্সপেরিমেন্ট করার জন্য বানাই নাও সেটা আলাদা জিনিস, কিন্তু আমরা আমাদের বাস্তব লাইফে আসলে এরকম কোনো মসৃণ তল পাবো না। সেক্ষেত্রে যদি ওরকম তল থাকতোই তাহলে আমরা মেঝের উপরে যদি একটা বল গড়িয়ে দিতাম তাহলে কিন্তু বলটা আর থামতো না একটা জায়গায় যেয়ে, কিন্তু আসলে হয় না এরকম কিছু। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল কোনো কিছু করার জন্য সেক্ষেত্রে করা হয়, কিন্তু বাস্তব অর্থে থাকে না। তাহলে এই যে আমাদের যে বস্তু আর মেঝের সংস্পর্শ তলটা আছে, তাহলে আমরা এটাকে একটু চিহ্নিত করলাম এইভাবে। তাহলে ওই সংস্পর্শ তলটা কিন্তু আসলে মসৃণ না, ওইটা কি অমসৃণ। ওই জিনিসটা দেখতে কিরকম সেটা হচ্ছে তোমাদের, দেখো একটু দেখাই। আমরা যে খাস কাটা বলতে আসলে যা বুঝি এরকম। দেখো আমরা যে বস্তুটা নিছি, বস্তুটার যে নিচের তলটা আছে ওইটাও কিন্তু মসৃণ না পুরোপুরি, ওটাও কিন্তু অমসৃণ। বলে দেখো বস্তুটাও কিন্তু এরকম খাস কাটা, এরকম খাস কাটা আছে। এবং আমাদের যে মেঝে আছে, মেঝের ক্ষেত্রেও খাস কাটা আছে। সেটাকে দেখো দুইটা খাস কাটার ভিতরে আর একটা খাস কাটা এরকম ঢুকে গেল। আসলে এটা তো ছোট করে দেখা, বড় বড় ছোট জিনিসটাকে বড় করে দেখালাম। দেখো এই যে খাস কাটা থাকে, এই খাস কাটা দেখো দুইটা পৃষ্ঠের খাস কাটে কি একটার ভিতর আর একটা ঢুকে যাচ্ছে, তাই না? এই কারণেই যখন একটা বস্তু ধরো আমাদের এই বস্তুটা যদি আমরা টান দিয়ে সামনে নিতে চাই, এই খাস কাটা ভিতরে আটকে যাওয়ার কারণে বিষয়টা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। মানে আমরা যখন জিনিসটাকে সামনে একটা ধরো একটা বলে যখন টান দেই, ধরো এই জিনিসটাকে এফ পরিমাণ বলে আমরা যখন সামনে টান দিলাম, সেক্ষেত্রে হয় কি এই যে গতিটা আমাদের যে বস্তুটার এফ পরিমাণ বলের বিরুদ্ধে একটা বল পিছনের দিকে টানতেছে। দেখো এইখানে আমরা এই জায়গাটাকেই দেখাই, মানে এই বিরুদ্ধে কিন্তু একটা বল আছে গতির বিরুদ্ধে, এবং সেই বিরুদ্ধে বলটাই হচ্ছে তোমার ঘর্ষণ বল। বুঝলা? ঘর্ষণ বলকে প্রকাশ করা হয় এফ এস এফ কে দ্বারা। এফ এস হচ্ছে স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে আর এফ কে হচ্ছে গতীয় ঘর্ষণের ক্ষেত্রে। হ্যাঁ, সামনে আমরা কেস নিয়ে আলোচনা করব, তখন আর একটু ভালোভাবে ক্লিয়ার হবে তোমাদের জন্য। দেখো আমরা বলটাকে টান দিতে চাইতেছি সামনের দিকে, সম্মুখ দিক বরাবর, কিন্তু এই যে আমাদের যে গতিটা আছে এই গতিটাকে বাধা প্রদান করতেছি কি মেঝে এবং তলে, যে ওই যে বললাম ঘর্ষণ থাকে, ঘর্ষণের কারণেই কিন্তু আমরা যেই বলটুকু সামনে দিয়ে টানবো, আমরা কিন্তু আসলে প্রকৃতপক্ষে যদি আমরা 5 নিউটন বল দিয়ে টানি, আমরা কিন্তু 5 নিউটন বল দিয়ে আসলে নেট বলটা কিন্তু 5 নিউটন হবে না। কারণ তোমার যে ঘর্ষণ বলটা আছে ওই ঘর্ষণ বলটা কিন্তু তোমার কাছ থেকে কিছু বল কিনে নিচ্ছে। তাহলে দেখো যদি 5 নিউটন বলে টানতেছি, ঘর্ষণ বলটা যদি হয় 1 নিউটন, তাহলে তুমি কিন্তু নিট বলটা পাচ্ছ 4 নিউটন। এটাই হয় আমাদের বাস্তব লাইফে। দেখো তাহলে আমরা এই জিনিসটা আশা করি বুঝছো যে ঘর্ষণ বলটা আসলে কেন হয়। ঠিক আছে, তাহলে দেখো ঘর্ষণ বলের কথা যেহেতু আলোচনা করলাম, সেক্ষেত্রে তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে ঘর্ষণ বলটা যখন প্রযুক্ত হয়, ঘর্ষণ বলটার জন্য কিন্তু একটা ঘর্ষণ গুণাঙ্ক থাকে যেটাকে প্রকাশ করা হয় মিউ দ্বারা। এটা এক একটা ঘর্ষণ বা এক একটা মেঝে বা এক একটা সারফেসের জন্য কিন্তু ঘর্ষণ গুণাঙ্কটা এক এক রকম হয়ে থাকে। আমাদের ঘর্ষণ বলকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের ঘর্ষণ বলটা হচ্ছে এফ ইকুয়াল টু মিউ আর, এফ ইকুয়াল টু মিউ আর। এবং আর এর পরিচয়টা কি আস্তে আস্তে আমরা যখন টাইপগুলোর ভিতরে যাব তখন আমরা আর এর মানটা জানতে পারবো সবগুলোর ক্ষেত্রে। এখন শুধুমাত্র বলে রাখি আরটা হচ্ছে আমাদের মেঝে কর্তৃক প্রতিক্রিয়া বল, এবং আর এর মান কোন কেসে কি হবে তা আমরা আশা করি যখন টাইপ ভিত্তিক আলোচনাগুলো করব এরপরে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই টাইপটা আমাদের কি বলছে,
এই টাপটা আমাদের বললো কি আনুভূমিক তলে আনুভূমিকের সমান্তরালে টানা বা ঠেলা। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি অনুভূমিক তল বরাবর একটা ধরো এটা মেঝে কল্পনা করি, এটা হচ্ছে আমাদের একটা মেঝে, বুঝলাম। আচ্ছা, এই যে মেঝে আছে, মেঝের উপরে ধরো এই একটা বস্তু আমাদের। এখন আমাদের বলছে অনুভূমিক তলে অনুভূমিকের সমান্তরালে টানা বা ঠেলা। তাহলে আমরা একটা বল দ্বারা এটাকে টানলাম বা ঠেললাম, যাই বলো, ধরো আমরা টানি দিলাম, জিনিসটা তো একই আসবে। তাহলে আমরা একটা দিয়ে বোঝানো, দুইটাই টানা বা ঠেলা ক্ষেত্রে ধরো একই রকম কেস। তাহলে আমরা এবার এফ পরিমাণ বলে কি করলাম, এফ পরিমাণ বলের এটার উপরে প্রয়োগ করলাম। তাহলে হচ্ছে আমাদের বলটার মান হচ্ছে এফ। ঠিক আছে, আবার আরেকটা জিনিস বলে রাখি, এই যে আমাদের যে বস্তুটা আছে, বস্তুটার কিন্তু একটা ভর আছে, সেই ভরটা হচ্ছে এম, এম কেজি। আচ্ছা, তাহলে আমাদের যদি কোনো বস্তুর ভর থাকে, তাহলে অবশ্যই এই বস্তুটার কি আছে, ওজন আছে, সেই ওজনটা হচ্ছে এমজি। আবার বস্তুটা যেহেতু একটা তলের উপরে আছে, তাহলে কি হবে, তল কর্তৃক একটা প্রতিক্রিয়া বল আছে, সেটা হচ্ছে আমাদের আর, সেটা হচ্ছে তল বরাবর লম্ব দিকে, সেটার মান কি আর। ঠিক আছে, তাহলে এই একটা ধরো আমাদের বস্তুটা তো আছে কি একটা সারফেসের উপরে আছে, তাই না? তাহলে যেহেতু সারফেসের উপরে থাকে, তাহলে কি হবে, দেখো আমরা কেস বলার সময় দেখো প্রথমে যখন আমরা ঘর্ষণের ধারণাটা দিছিলাম, তখন কি বলছিলাম যে প্রত্যেকটা সারফেসের একটা ঘর্ষণ গুণাঙ্ক থাকবে, কারণ তুমি তো অমসৃণ সারফেস নিতেছো, এখানে মসৃণ সারফেস তো তুমি আর এক্সপেরিমেন্টের জন্য ইউজ করতেছো না। তাহলে আমাদের কেসগুলোকে ধরতে হবে কি আমরা অমসৃণ সারফেস ইউজ করতেছি, তাহলে কি ঘর্ষণ গুণাঙ্ক আছে, মানে এটা একটা ঘর্ষণ বলও আছে, এবং ঘর্ষণ বলটা যখন ঘর্ষণ বলটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের যে গতিটা যেদিকে থাকবে ঘর্ষণ বলটা হবে তার বিপরীত দিকে। তাহলে আমরা বল দিয়ে টানতেছি এদিক বরাবর, এ পরিমাণ বল দিয়ে, আমাদের ঘর্ষণ বলটা হচ্ছে তার ঠিক বিপরীত দিকে, এদিক বরাবর হচ্ছে আমাদের ঘর্ষণ বলটা। ধরলাম এই ঘর্ষণ বলটা হচ্ছে এফ এস বা হচ্ছে এফ কে। এফ এস দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে, আর এফ কে ইউজ করা হয় গতীয় ঘর্ষণের ক্ষেত্রে। তাহলে দেখো এইখানে তো আর আমাদের আর কোনো বলের কোনো কম্পোনেন্ট নাই। তাহলে দেখো আমরা এবার জিনিসটা খেয়াল করি। তাহলে আসো স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে যদি দেখি, তাহলে দেখো তল কর্তৃক প্রতিক্রিয়া বলের বিষয়টা আগে চিন্তা করি। উপরে দেখো আছে আর, নিচে আছে এমজি। তাহলে উপরে আর খালি, নিচে খালি এমজি, তাহলে এটা হচ্ছে কি আর ইকুয়াল টু এমজি। ঠিক আছে, আবার গতীয় ঘর্ষণের ক্ষেত্রেও যদি চিন্তা করি, একই জিনিস আর ইকুয়াল টু এমজি। আচ্ছা, এবার দেখো আমরা তো প্রতিক্রিয়া বলের মানটা বের করলাম। এবার দেখো আমরা এই বরাবর এই পরিমাণ বল দ্বারা টান করছি। স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে আমি চিন্তা করি, এখানে কোনো গতি নেই, গতি নাই মানে কি এখানে ত্বরণ নাই, এক জায়গায় স্থির হিসেবে আছে। তাহলে এর পরিমাণ বল আমরা প্রয়োগ করে সামনের দিকে টানলাম, বিপরীতে আছে শুধুমাত্র ঘর্ষণ বল, এবং এই ক্ষেত্রে ঘর্ষণ বলটা কি, ঘর্ষণ বলটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। তাহলে এফ ইকুয়াল টু এফ এস। ওকে, আশা করি এই জিনিসটা সকলের কাছে ক্লিয়ার। এবার আমরা যদি গতীয় ঘর্ষণের ক্ষেত্রে ঠিক একই জিনিসটা চিন্তা করি, দেখো এফ পরিমাণ বল দ্বারা আমরা টানছি, ঘর্ষণ বল ছিল এফ কে। তাহলে গতীয় ঘর্ষণের ক্ষেত্রে চিন্তা করে, তাহলে বস্তুটার কি এখন গতি আছে। এবং তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু নিউটনের সূত্রে কি পড়ছিলাম, যে কোনো বস্তুটাকে বল দ্বারা টানলে অবশ্যই বস্তুটার ভিতরে কি হবে, ত্বরণ সৃষ্টি হবে। তার মানে কি যেহেতু গতিশীল আছে, তাহলে বস্তুটার ভিতরে ত্বরণ আছে অবশ্যই। তাহলে যদি ত্বরণ থাকে, সেটা কি আমাদের নিট ফোর্সটা দ্বারা তো ত্বরণ হবে। আমরা বল প্রয়োগ করছি এফ,
আমরা বল প্রয়োগ করছি এফ, কিন্তু আমাদের গতির বিরুদ্ধে আছে কি ঘর্ষণ বল। তাহলে আমাদের নিট বলটা কত হবে দেখো, এফ মাইনাস এফ কে, এইটার মান হচ্ছে আমাদের এম এ। আশা করি ক্লিয়ার। এবং ঘর্ষণ বলটা কিন্তু আমরা মিউ আর হিসেবে পড়ছি, তাহলে এইভাবে লিখতে পারি মিউ এস ইন্টু আর। আবার এই জায়গায়ও লেখা যায় মিউ কে ইন্টু আর। তো আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। দেখো এবার আমাদের বলছে কি সমতলে অনুভূমিকের সাথে আলফা কোণে টানা। দেখো আমরা আগের বারের মতো এখানেও একটা মেঝে কল্পনা করি। এটা হচ্ছে আমাদের মেঝে, ঠিক আছে। মেঝের উপরে কি আছে, আমাদের একটা বস্তু আছে এরকম, ঠিক আছে। তাহলে এবার বলছে কি বস্তুটাকে আমরা টানতে হবে, অনুভূমিকের সাথে আলফা কোণে টানবো, ঠিক আছে। আগে একটা জিনিস বলি, এই যে আমাদের যে এই যে বস্তুটা আছে, এই বস্তুটার কি আছে, একটা ভর আছে। ধরলাম ভরটা হচ্ছে এম কেজি। আচ্ছা, ভর এম কেজি হলো। তাহলে যদি এর ভর থাকে, তার মানে আমাদের এটার ওজনও আছে। তাহলে ধরলাম ওজন নিচে ক্রিয়া করতেছে, বুঝলাম। আবার তল কর্তৃক প্রতিক্রিয়া বলও আছে। এটা হচ্ছে তল বরাবর উপরের দিকে লম্বভাবে ক্রিয়া করে, বুঝলাম। ক্রিয়া করে কার উপর, বস্তুর উপরে। তাহলে এবার আমাদের এখানে বলছে কি টাইপটাতে অনুভূমিকের সাথে আলফা কোণে টানা। তাহলে খেয়াল করো, আমরা যে বলটা দ্বারা টানবো তা হবে অনুভূমিকের সাথে আলফা কোণে। ধরো এই আমাদের একটা বল, বলটার মান হচ্ছে এফ, আমরা টানতেছি আলফা কোণে অনুভূমিকের সাথে। এই তাহলে এর অনুভূমিক বরাবর একটা উপাংশ থাকবে, আবার এর উলম্ব বরাবরও একটা উপাংশ থাকবে। এটা নিয়ে কোনো আমাদের ডাউট নাই, ঠিক আছে। তাহলে এটা কি আলফা কোণে নিচ্ছে, এই বলটা ধরলাম আমরা এফ বল, এফ নিউটন বল। এটা হচ্ছে আলফা কোণে এখান থেকে যাচ্ছে। আচ্ছা, তাহলে অনুভূমিক বরাবর উপাংশ হচ্ছে এফ কজ আলফা, আর যদি উলম্ব বরাবর এটার উপাংশ নেই সেটা হচ্ছে এফ সাইন আলফা। ঠিক আছে, আশা করি এইটুকু সবার ক্লিয়ার। এবার আরেকটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এটা বলছিলাম আমাদের ওজন, লিখে দেই এমজি। তল কর্তৃক প্রতিক্রিয়া বলটা ছিল আমাদের আর, বুঝলাম। এবার আর একটা জিনিস কি, যেহেতু আমরা ঘর্ষণ নিয়ে আলোচনা করি, তাহলে এর বিপরীতে অবশ্যই ঘর্ষণ বল ক্রিয়া করতেছে, সেটা হোক তোমার এফএস আর হোক তোমার এফকে। গতি ও এর স্থিতি যেটাই হোক না কেন, একটা ঘর্ষণ বল অবশ্যই এর আছে, তাই কি গতির বিপরীত দিকে। এবং এটা ধরলাম আমরা আপাতত এফ ধরলাম, এফএস বা এফকে যে কোনো একটা হবে। তাহলে দেখো কোন গতিটা বা কোন উপাংশটার কারণে বস্তুটা ঠিক সামনের দিকে যাচ্ছে, সেটা অবশ্যই কি এফ কজ আলফার জন্যই তো বস্তুটা সামনের দিকে যাচ্ছে। তাহলে এবার খেয়াল করো, এবার যদি আমরা স্থিতি ঘর্ষণের কথা চিন্তা করি, তাহলে আমরা কি লিখতে পারি, একটু ভালো করে খেয়াল করে তাকাও। উপরের দিকে কি আছে, আর এবং এফ সাইন আলফা, নিচে কি আছে এমজি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি জিনিসটাকে, আর প্লাস এফ সাইন আলফা ইকুয়াল টু এমজি। এখান থেকে আমরা আবার আর এর মান বের করতে পারি, আর ইকুয়াল টু এমজি মাইনাস এফ সাইন আলফা। আশা করি এই জিনিসটাতে আর কারো তোমাদের ডাউট নাই। এবার দেখো আমাদের
বস্তুটা স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে এই উপাংশটাই কিন্তু ওর সামনে নিচ্ছে, মানে এক্স অক্ষ বরাবর এই উপাংশটাই আছে। ঠিক এক্স অক্ষের বিপরীতে আর কয়টা বল আছে পিছনে? শুধুমাত্র ঘর্ষণ বলটা। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এফ কজ আলফা ইকুয়াল টু এফএস বা স্থিতি ঘর্ষণ বল। আর ঘর্ষণ বলের ক্ষেত্রে মিউ আর এটা তোমরা জানো, সেটা আর আমি লিখে দিচ্ছি না। এবার গতীয় ঘর্ষণের ক্ষেত্রেও আর এর মান আমরা পাইছি, আর এর মানটা ওই একই mg মাইনাস এফ সাইন আলফা। তাহলে গতীয় ঘর্ষণের ক্ষেত্রে এই জিনিসটার মান কিরকম, মানে আমরা এবার এই জিনিসটা আলোচনা করব গতীয় ঘর্ষণের ক্ষেত্রে। দেখো, যেহেতু গতীয় ঘর্ষণ তার মানে বস্তুটার গতি আছে, বল প্রয়োগ করা মানে বস্তুটার, যেহেতু বল প্রয়োগ করছি বস্তুটার কি আছে, ত্বরণও আছে। তার মানে কি, দেখো এফ কজ আলফা, যেহেতু এই উপাংশটার জন্যই কিন্তু বস্তুটা সামনে যাচ্ছে, এক্স অক্ষ বরাবর আর কোনো উপাংশ নাই, বিপরীতে আছে কি শুধুমাত্র গতীয় ঘর্ষণ বল, সেটা হচ্ছে এফ কে ইকুয়াল টু আমাদের এম এ, কারণ আমাদের ত্বরণ আছে এখানে। তাহলে আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। দেখো এফ কজ আলফা সামনের দিকে নিচ্ছে ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বলটা পিছনের দিকে আটকায় রাখছে, তার মানে নিট ফোর্সটা হলো আমাদের এফ কজ আলফা মাইনাস এফ কে। ওইটাই হবে, ওইটা দ্বারা যদি আমরা ওজন আমাদের ভর দ্বারা ভাগ দিই তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের ত্বরণ মান, সেটাকে নিট ফোর্সের সাথে ভাগ দিতে হবে। আমরা ফার্স্টে নিট ফোর্সটা বের করলাম, আশা করি ক্লিয়ার। দেখো টাইপ 3 বলছে কি সমতলে অনুভূমিকের সাথে আলফা কোণে ঠেলা। দেখো আমরা বরাবরের মতো একটা মেঝে কল্পনা করি, আমাদের মেঝের উপরে আবার কি আছে, মেঝের উপরে একটা বস্তু আছে। এই গতবার আমরা টানছিলাম, এবার কি করব, ঠেলবো। দেখো আমরা আর বেশি ডিটেলসে যাচ্ছি না, নিচে ওজন ক্রিয়া করছে এমজি, তারপরে কি তল কর্তৃক প্রতিক্রিয়া বল আছে বস্তুটার উপর, আর কি আছে, আর একটা জিনিস আছে, এটা পরে আসি, আগে আমরা তো এই দুইটা জিনিস লিখলাম। এটা হচ্ছে আমাদের এমজি, এটা হচ্ছে আর। এবার দেখো, এবার বলছি কি অনুভূমিকের সাথে আলফা কোণে ঠেলা। তাহলে আলফা কোণের ঠেলা মানে কি, তাহলে আমরা আলফা কোণে এভাবে ঠেলবো। এবার একটা জিনিস খেয়াল করছো, এই যে আর যে ভেক্টরটা আছে, আর ভেক্টরের পাদবিন্দু এই, এম জি ভেক্টরের পাদবিন্দুটা এই, আবার আমরা যে বল প্রয়োগ করছি বলের, দেখো এটা কিন্তু আমরা পাদবিন্দু না শীর্ষবিন্দুটা আসছে, তার মানে আমরা পা ওরকম না রেখে আমরা নিচের দিকে নিয়ে যাব, সবগুলার পা আমরা একসাথে করি, তাহলে কি দাঁড়ায়, তাহলে আসে এরকম। এই যে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এফ বলটা। তাহলে কি আছে, অনুভূমিকের সাথে আলফা কোণ বলা আছে, তাহলে কি এটার তো অবশ্যই একটা উপাংশ আছে অনুভূমিক বরাবর, এই আর একটা উপাংশ আছে কি বরাবর, আর একটা উপাংশ আছে আমাদের উলম্ব বরাবর। তাহলে আশা করি আমরা বুঝলাম বিষয়টা। তাহলে আলফা কোণটা কোথায় করলো, এটা আলফা কোণটা বলছে অনুভূমিকের সাথে, তাহলে এটা এক্স অক্ষ বরাবর হবে এফ কজ আলফা, আর ওয়াই অক্ষ বরাবর হবে এফ সাইন আলফা। তারপরে আমাদের গতির বিরুদ্ধে কি থাকে এবার তোমরা বলো, সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলটা হচ্ছে ঠিক আমাদের যে গতিটা এফ কজ আলফা তো সামনে নিয়ে যাচ্ছে, তাহলে ঠিক গতির বিরুদ্ধে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই ঘর্ষণ বলটা, সেটা কি গতির বিপরীত দিকে ক্রিয়া করতেছে। এবার যদি স্থিতি ঘর্ষণের বেলায় চিন্তা করি, দেখো উপরে আছে কি আর, নিচে আছে এমজি আর এফ সাইন আলফা, তাহলে আর ইকুয়াল টু এমজি প্লাস এফ সাইন আলফা।
দেখো আমরা যখন টানার ক্ষেত্রে দেখছিলাম এখানে কিন্তু মাইনাস হচ্ছিল, কিন্তু যখন ঠেলার ক্ষেত্রে দেখলাম এখানে প্লাস হচ্ছে, তার মানে কি আর এর মানটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, ওইখানে আর এর মানটা কমতেছে যখন আমরা টানি। এজন্যই তোমরা খেয়াল করবা আমরা যখন লন রোলার টানি, আমরা কিন্তু লন রোলার টানার চেষ্টা করি, লন রোলার ঠেলার চেষ্টা করি না। যখন আমরা ঠেলবো আমাদের হাতে কিন্তু প্রেশারটা বেশি পড়ে, দেখো আর এর মানটা কিন্তু বাড়ছে যখন আমরা ঠেলতেছি, কিন্তু পক্ষান্তরে যখন আমরা লন রোলারটাকে টানবো তখন কিন্তু আর এর মানটা অটোমেটিকলি কমে যাচ্ছে। এজন্য কি আমরা লন রোলার টানি, আমরা দেখো লাগেজ কিন্তু আমরা টেনেই নিয়ে যাই, আমরা কিন্তু ঠেলি না। ঠেলে কিন্তু আমাদের প্রেশারটা হাতে বেশি অনুভূত হয়। এবার দেখো এইখানে এফ কজ আলফা আছে, বিপরীতে শুধুমাত্র ঘর্ষণ বল আর কিছু নাই, তাহলে এটা হচ্ছে এফ কজ আলফা ইকুয়াল টু স্থিতি ঘর্ষণ বল। গতি ও ঘর্ষণের ক্ষেত্রে আর এর মান একই। কিন্তু দেখো গতি ও ঘর্ষণের ক্ষেত্রে বস্তুটা তো অবশ্যই গতিশীল, তাহলে এফ কজ আলফা কি করছে, তাকে সামনের দিকে যাতে মানে সুবিধা দিচ্ছে। আমরা এফ কজ আলফার এফ এই উপাংশটাই কিন্তু এই বস্তুটাকে আসলে সামনের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে এফ কজ আলফা তার বিপরীতে আছে কি শুধু ঘর্ষণ বল, তার মানে আমরা নিট বলটা হবে এফ কজ আলফা মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। এখান থেকে আমরা ত্বরণের মান ইজিলি বের করতে পারবো। আশা করি এই কনসেপ্টটা তো তোমাদের কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে আরেকবার একটু ভিডিওটা দেখতে পারো, আশা করি, আমার মনে হয় না এরপরে আর সমস্যা থাকার কথা তোমাদের। এবার কি বলছে, হেলানো তল কিন্তু কোনো টানা এবং ফেলা বল নেই, তাহলে আমরা একটা হেলানো তল আগে কল্পনা করি। এই ধরো একটা হেলানো তল আছে আমাদের কাছে, এইরকম, এবং হেলানো তলটা ধরো থিটা কোণে আছে। তাহলে হেলানো তলের উপর একটা বস্তু আছে ওই আগের মতনই। এবার এটা আমরা ধরো গোলাকার বস্তু নেই, একটু আগে দেখলাম আমরা এটা আয়তাকার বস্তু দিয়ে দেখছি, এবার একটু গোলাকার বস্তু নেই। তাহলে এই হচ্ছে আমাদের হেলানো তল। হেলানো তলের উপর এই একটা গোলাকার বস্তু রাখা, বরাবরের মতোই দেখো আমরা কি করতাম, এই বস্তুটার একটা ওজন আছে, ওজনটা কোথায় ক্রিয়েট করবে, নিচের দিকে ক্রিয়া করা হচ্ছে। এই ওজনটা আবার দেখো, এবার একটা জিনিস ভালো করে মাথায় নাও, আমাদের যে তল কর্তৃক প্রতিক্রিয়াটা, দেখো আমরা কিন্তু আগের বার এরকম সোজাসুজি উঠাইছি, এবার কি সোজাসুজি হবে? তল কর্তৃক প্রতিক্রিয়াটাকে আমি বারবারই বলছি, সেটা হচ্ছে তোমার তলের লম্ব বরাবর, ঠিক আছে? তাহলে তলের লম্ব বরাবর হলে কোথায় হবে, তলের লম্ব বরাবর যদি হয় তাহলে প্রতিক্রিয়াটা হবে এইরকম, এইদিকে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমাদের বলছে কোনো টানা বা ঠেলা বল নেই, তাহলে এটা তো আমাদের এমজি। এবার দেখো এমজির কিন্তু আবার এই জায়গায় এই সোজাসুজি একটা উপাংশ আছে, আবার এই বরাবর একটা উপাংশ আছে। এটা আশা করি আমরা বুঝছি কেন আছে। তার মানে এই জায়গায় অবশ্যই একটা কোণ ক্রিয়েট হচ্ছে, বুঝলাম। এখন এই কোণটার মান কি, এই কোণটার মান হচ্ছে থিটা। এই কোণটার মান থিটা। এবার দেখো তোমাদেরকে আমি, এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে যে আচ্ছা ভাই ওইটা থিটা হলো কিভাবে। দেখো তাহলে ওইটা কেন থিটা হলো, কিভাবে হলো সেটা একটু দেখার ট্রাই করি। দেখো আমরা এবার কল্পনা করি এইভাবে, জিনিসটা ছিল এই রকম, এই যে দাগটা ছিল হলুদ দাগটা, এবার আমরা হলুদ দাগটাকে জাস্ট একটা বাহু হিসেবে কল্পনা করব এই জায়গাটাতে। তাহলে দেখো এইটা ছিল আমাদের থিটা। আচ্ছা, এইটা যেহেতু লম্ব আছে, আমরা ফার্স্টে এইটাকে চিন্তা করি, এটা যেহেতু লম্ব মানে এটা 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ, তার এই একটা ত্রিভুজের এই একটা বিন্দু,
এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা এরকম হচ্ছে 90 ডিগ্রি পাইলাম, আরটা পাইলাম থিটা, আর আরেকটার মান আমরা জানি না, সমান ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ওই এক্স এর মান কত? এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, যেটা কিসের মান? সেটা হচ্ছে এই যে কোণটা আছে, এই কোণটার মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা। আর একটা জিনিস খেয়াল করো, এই যে এই কোণটার যে মানটা আছে এটা কি তাও 90 ডিগ্রি? এই জায়গা থেকেই খেয়াল করো না, এই কোণটার মান কি 90 ডিগ্রি। তাহলে এবার আমরা একটা জিনিস দেখাই, এই যে পুরো যে কোণটার মান আছে এটার মান কি এক সরল কোণ বা 180 ডিগ্রি। তাহলে জিনিসটা এরকম দ্বারা এটার মান তো এক্স, আমাদের বের করতে হবে এই যে অজানা মানটা। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা এবার এরকম এইভাবে লিখতে পারি যে এক্স প্লাস, এবার অজানা মানটাকে ধরলাম ওয়াই প্লাস 90 ইকুয়াল টু 180 ডিগ্রি। এক্স এর মান আমরা কি জানি? 90 মাইনাস থিটা। এবার দেখো এই যে ওয়াই এর মানটা ধরছে কিন্তু এই কোণটা, এই যে মাঝখানে যে কোণটুকু আছে এটা হচ্ছে ওয়াই ধরলাম আমরা এইবার। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ওয়াই প্লাস 90, তাহলে দাঁড়াইলো কি ওয়াই এর মানটা? দেখো 90 থেকে 90 মানে খালি 90 আছে, আবার এই 90 মাইনাস করলে এখানে 0, তাহলে ওয়াই ইকুয়াল টু থিটা। আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার, আর সমস্যা হওয়ারও কথা না। এবার আসো এই জিনিসটাকে আমরা যেহেতু 90 ডিগ্রি বের করতে পারছি, তারপরে আমরা তাহলে লিখতে পারি কি, এই অংশটা হচ্ছে mg cos থিটা, এইটাকে লিখতে পারি mg sin থিটা। এটা কেন cos থিটা লিখলাম? দেখো যার সাথে কোণ আছে সেটাকে আমরা ধরলাম x অক্ষ হিসাব করছি, এই জিনিসটাকে থিটা আছে, তাহলে mg cos থিটা। এটা আশা করি এই জিনিসটা উপাংশ বিভাজন তোমাদের কোনো সমস্যা নাই, এইভাবেই আমি আগাচ্ছি। এটা হচ্ছে আর তল কর্তৃক প্রতিক্রিয়া বল। এবার যেহেতু আমাদের বস্তুটার খুব আছে কি কোনো টানা বা ঠেলা বল নেই, তার মানে বস্তুটার উপর দিকে তো কোনো টানা বা ঠেলা বল নেই, তাহলে বস্তুটা কোথায় যাবে? বস্তুটা নিচের দিকেই যাওয়ার ট্রাই করবে। ঠিক আছে, তাহলে নিচের দিকে যদি বস্তুটা যাওয়ার ট্রাই করে, তাহলে mg sin থিটা নিচের দিকে যাচ্ছে, ঠিক তার বিপরীতে কি থাকবে? ঘর্ষণ বল। এই হচ্ছে ঘর্ষণ বল আছে, সেই ঘর্ষণ বলটা আমরা প্রকাশ করব হচ্ছে এফ দ্বারা, সেটা হতে পারে এফ কে, সেটা হতে পারে এফ এস। বুঝলাম। এবার আসো উপরে কি আছে আর, নিচে কি আছে mg cos থিটা, তাহলে এরকম হবে r ইকুয়াল টু cos থিটা। আশা করি এই জিনিসটা নিয়ে ডাউট নাই। আবার এই অক্ষ বরাবর এখানে আছে কি fs বা f বল, এটা ঘর্ষণ বল আছে, ঠিক তার বিপরীতে আছে mg sin থিটা, তাহলে হবে কি fs ইকুয়াল টু mg sin থিটা। গেল আমাদের স্থিতি ঘর্ষণ বলের বিষয়টা। এবার আসো গতীয় ঘর্ষণের ক্ষেত্রে। গতীয় ঘর্ষণের ক্ষেত্রে r এর মান তো সেম, r ইকুয়াল টু mg cos থিটা। এবার দেখো যেহেতু গতীয় ঘর্ষণ, তার মানে আবারও বলছি বস্তুটার গতি আছে, এবং গতিটা কোথায় থাকবে? এবার নিচের দিক বরাবর, যেহেতু উপরের দিক বরাবর আমরা কোনো বল দ্বারা টানছি না। দেখো নিচের দিকে যাচ্ছে কি কার জন্য? mg sin থিটার জন্য। আমরা বস্তুটা কোথায় যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে, এবং
এইটা ধরো আমরা বল প্রয়োগ করি না, বাট ঘর্ষণ এই আমাদের যে ওজন দ্বারা কিন্তু বলটা প্রযুক্ত হচ্ছে নিচের দিকে, কিন্তু উপরের দিকে খেয়াল করে দেখছো আমরা উপরের দিকে কোনো বল দ্বারা টানি নেই, তার মানে নিচের দিকেই যাচ্ছে বস্তুটা। এবং তার বিপরীতে কি দেখো, একটা ঘর্ষণ বল দেখতেছো। দেখো এবার ঘর্ষণ বলটা হচ্ছে এফ কে। যেহেতু বস্তুটা গতিশীল, অবশ্যই বস্তুটার কি আছে, ত্বরণ আছে, সেটা হচ্ছে আমাদের এম এ। আশা করি ক্লিয়ার। আর তোমাদের কিন্তু একটা বিষয় থাকে, এই যখন ত্বরণ কিন্তু এখানে আছে, ধরো কোশ্চেনে যদি তোমাকে বলে দেয় যে বস্তুটা কি সমবেগে যাচ্ছে, সমবেগে থাকা মানে কি, যদি কোশ্চেনে বলতো যে বস্তুটা যাচ্ছে কি সমবেগে, তার মানে হচ্ছে তোমার যে এই যে এ বা এক্সিলারেশনের মান তখন হয়তো 0। এটা কিন্তু প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে প্রযোজ্য, খালি যে এই একটা টাইপের ক্ষেত্রে, একটা সেপারেট টাইপের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু না, এটা প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে প্রযোজ্য। আশা করি জিনিসটা তোমাদের মাথায় থাকবে। দেখো এইরকম টাইপের ক্ষেত্রে না তোমরা আর একটা জিনিস মাথায় রাখবা, সেই জিনিসটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে এই টাইপটার ক্ষেত্রে খালি দেখাইতেছি। দেখো এখানে এমজি সাইন থিটা আছে, এমজি কস থিটা আছে, তাহলে এমজি সাইন থিটাকে উপরে রাখলে আর নিচে যদি এমজি কস থিটা রাখি, তাহলে দেখো এমজি এমজি উপর নিচে কাটাকাটি হয়, তাহলে সাইন থিটা বাই কস থিটা হচ্ছে আমাদের ট্যান থিটা। আর দেখো এইখানে আছে এফ এস, সেটা হচ্ছে এফ এস বাই আর, এরকম তো দাঁড়ায় জিনিসটা। তাহলে এফ এস আবার লিখতে পারি মিউ এস ইন্টু আর, আর নিচে তো আবার আর আছে, এবার কি আর আর আবার কাটা, তাহলে এটা হচ্ছে মিউ এস। তাহলে এই যে এই টাইপটার ক্ষেত্রে কি হয়, ট্যান থিটা ইকুয়াল টু মিউ এস। সো মাথায় রাখতে পারো টাইপ, বা তোমার যদি মনে হয় না আমি ডেরিভেশন করে বের করব, সেটা সেটা তো খুবই ভালো। বাট একটা টাইমে হবে কি, তোমার ডেরিভেশন এরকম যদি মাথায় যদি প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকে, তখন কঠিন যেই টপিক থেকে আসুক না কেন তোমরা পারবা ইনশাল্লাহ। দেখো এবার কি বলছে, যে হেলানো তলে তর বরাবর টানা উপরের দিকে। একটা শর্ত বলছে যে বলের মান, তোমার যে ওজনের যে একটা উপাংশ আছে যে তল বরাবর, সেটার সাথে তোমার বলের মানটা বেশি। আচ্ছা ওটা দেখবো অনেক পরে, আগে আসো আমরা জিনিসটাকে ভিজুয়ালাইজ করে একটু কল্পনা করার ট্রাই করি। এই যে আমাদের হেলানো তলটা এইরকম, এবং জিনিসটা কত কোণে হেলছে, ধরো এটা ধরো থিটা কোণে হেলানো আছে। আচ্ছা বুঝলাম। তাহলে আমরা তো আবার ওই আগের মতো বস্তুটা রাখি, এই হচ্ছে আমাদের সেই বস্তু, চিরপরিচিত গোলাকার সেই বস্তুটা। বস্তুটা তো আমরা রাখছি, তার মানে কি বস্তুটা যেহেতু আছে, বস্তুটার একটা ওজন আছে, সেই ওজনটা হচ্ছে নিচের দিকে ক্রিয়া করছে। এবার আর ওরকম দেখাইলাম না যে ভর এম, তোমরা তো জানো কোনটার কি। আবার তল কর্তৃক একটা প্রতিক্রিয়া বল, সেটা কি তল বরাবর লম্ব দিকে, ঠিক আছে। আচ্ছা এবার একটা জিনিস তুমি দেখো খেয়াল করছো, বলছে কি যে হেলানো তল এবং হেলানো তলে তল বরাবর টানা উপরের দিকে, তার মানে এটা এদিক বরাবর টানা। তাহলে আমরা এবার তল বরাবর যে আমাদের যে টানা বলটা আছে সেটা হচ্ছে উপরের দিকে, এটা ধরো এফ পরিমাণ বল দ্বারা আমরা টানলাম, ঠিক আছে। এটা নিয়ে আমাদের আশা করি কারো কোনো কনফিউশন নাই। আবার দেখো এমজি তো নিচের দিকে আছে, আবার এমজির উপাংশও আছে, একটা উপাংশ আছে এই অক্ষ এদিক বরাবর, আর একটা উপাংশ আছে আবার এই দিক বরাবর, ঠিক আছে। তাহলে আমাদের সেই বলের উপাংশ রিলেটেড সবকিছু শেষ। এবার আর একটা জিনিস তো আমরা ভুলেই গেলাম, যে দেখো এদিক বরাবর যদি বল প্রয়োগ করি, বস্তুটা তো এদিকেই যাবে তাই না, তার মানে তার বিপরীত দিকে কি থাকবে বলো আমরা, আমাদের সেই চিরপরিচিত কি ঘর্ষণ বলটাও আছে। এবার আমরা বলগুলোকে একটু চিহ্নিত করার ট্রাই করি। এটা হচ্ছে আমাদের আর বা প্রতিক্রিয়া বল। এই যে এইটা তো এমজি ছিল, যেহেতু উপাংশ আছে সেক্ষেত্রে এখন আর এটা নেই, তো এটা হচ্ছে, এটা আমাদের সেই থিটা। আমরা দেখেছি গত ক্লাসটাতে দেখাইছি এই থিটা, এটা কিভাবে থিটা হলো। আশা করি ওইটা দেখার পর তোমাদের আর এই রিলেটেড সমস্যা থাকারই কথা না। দেখো তাহলে এটা হচ্ছে এমজি কস থিটা, আর এটা হচ্ছে এমজি সাইন থিটা।
এবার এই বলটা ছিল কি এফ, এর বিপরীতে যে বলটা ছিল সেটা হচ্ছে আমাদের কি বল, ঘর্ষণ বল। এটা স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে এফএস, গতীয় ঘর্ষণের ক্ষেত্রে এফকে। ব্যাস এটুকুই। তাহলে দেখো আমাদের এবার ওই আমরা আগের মতো আসি। দেখো উপরে আছে কি আর, নিচে আছে mg cos থিটা, তাহলে r ইকুয়াল টু mg cos থিটা। এবার দেখো স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে আরেকটা জিনিস, এই সাইডে আছে এফ, এফ পরিমাণ বলে আমরা টানছি, এর বিপরীত দিকে আছে mg sin থিটা আর স্থিতি ঘর্ষণ বল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এফ ইকুয়াল টু এফএস বা স্থিতি ঘর্ষণ বল ইকুয়াল টু mg sin থিটা। আশা করি এই জিনিসটাতে তোমাদের কারো ঝামেলা নাই। এবার দেখো আমরা আবার চলো বা গতীয় ঘর্ষণ যাই বলো না কেন, আর এর মান কিন্তু সেম। আবার এবার যেহেতু বস্তুটা গতীয় ঘর্ষণ, তার মানে কি এটা একটা কি আছে বলবো, ত্বরণ আছে অবশ্যই, তার মানে কি বস্তুটা চলতেছে। তাহলে হবে কি, তার কারণে দেখো উপরের দিকে এফ, এফ বলের কারণে যাচ্ছে এবং বলছে কি এফ mg sin থিটার চাইতে বড়। বুঝে রাখো এফ mg sin থিটার চাইতে বড়, তাহলে কি হবে এফ মাইনাস mg sin থিটা মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। বুঝছো? আশা করি বুঝছো। যদি না বুঝো তাহলে আরেকবার দেখলেই বুঝবো, আশা করি সমস্যা নাই। দেখ, এবং এই রিলেটেড যদি পারো ম্যাথ প্র্যাকটিস করো বারবার, দেখো প্রত্যেকটা টপিক তোমাদের মাথায় সুন্দরভাবে গেঁথে যাবে। দেখো তোমার কোশ্চেনে দেখো এটা বলছে কি হেলানো তলে তল বরাবর টানা উপরের দিকে। গত টাইপ এই আগের যে টাইপটা দেখাইছি সেম টাইপ, কিন্তু দেখো শর্তটা ভিন্ন। এখানে বলা আছে mg sin থিটা এফ এর চাইতে বড়। ঠিক আছে, mg sin থিটা এফ এর চাইতে বড় কি মানে কি, বস্তুটা কি আর এই দিক বরাবর যাবে না, বস্তুটা এবার যাবে নিচের দিকে, নিচের দিকে যাবে বস্তুটা। তাহলে তুমি একটা খেয়াল করো, আমরা কিন্তু ঘর্ষণ বলটা দিছিলাম এই যে এফ বল আছে যেটা, আর গতবারে এফ এর বিপরীতে, কিন্তু এবার যেহেতু আর ওদিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, তাহলে ঘর্ষণ বলটা হবে তার বিপরীত দিকে। তার মানে কি কোন বরাবর, এই দিক বরাবর। তাহলে আমরা একটা জিনিস কাজ করি, আমাদের যে এই যে পুরাতন যে ঘর্ষণ বলটা আছে ওইটাকে আমরা কি করব, ক্রস দিব। এই ঘর্ষণ বলটা আর নাই, এটা দ্বারা ক্রস, এটা নাই। এবার আমাদের ঘর্ষণ বলটা তাহলে আছে কোথায়, ঘর্ষণ বলটা আছে এর ঠিক বিপরীত দিকে। এইটা হচ্ছে আমাদের নতুন ঘর্ষণ বল, পুরাতন ঘর্ষণ বল আর নাই। ঠিক আছে, তাহলে আমাদের যে নতুন ঘর্ষণ বলটা হচ্ছে এফ, এবার দেখো উপরে আছে আর, নিচে আছে mg cos থিটা, তাহলে r ইকুয়াল টু mg cos থিটা। আবার দেখো বস্তুটা যাচ্ছে কিন্তু এদিক বরাবর mg sin থিটা, এখানে আছে f আর এখানে আছে স্থিতি ঘর্ষণ বল, তাহলে f প্লাস স্থিতি ঘর্ষণ বল fs ইকুয়াল টু mg sin থিটা। গতি ঘর্ষণের ক্ষেত্রেও কি আর এর মানটা সেম। তাহলে দেখো এবার যেহেতু mg sin থিটা বড়, এটা যাচ্ছে কোথায়, নিচের দিকে যাচ্ছে, তাহলে কি হবে mg sin থিটা মাইনাস কি মাইনাস এফ মাইনাস আবার গতীয় ঘর্ষণ বল ইকুয়াল টু এম এ। আশা করি এটি ক্লিয়ার তোমাদের এই জিনিসটা। আশা করি এই কনসেপ্ট, যেই কয়টা কনসেপ্ট এই পর্যন্ত পড়াইছি আমার মনে হয় ডাউট থাকার কথা না।
এবার কি বলছে, হেলানো একটা তল আছে এবং তলের সাথে আমরা আলফা কোণে টানবো। খেয়াল করবা, তলটা হেলানো এবং হেলানোই তলের সাথে আমরা আলফা কোণে টানবো। দেখো বিষয়টা একটু কল্পনা করি, তাহলে কি দাঁড়ায়, আমাদের হেলানো তলটা এই, আবার বলা আছে যে এইটা হচ্ছে আমাদের কোণটা হচ্ছে থিটা কোণ। এটা ধর আমরা ধরে নিলাম যে থিটা কোণে হেলানো আছে। আবার আমাদের একটা বস্তু আছে, আবার সেই বল এই, তাহলে যেহেতু বস্তুটা আছে, বস্তুটার কি ওজন আছে, সেই ওজনটা ক্রিয়া করতেছে নিচের দিকে এই বরাবর। আচ্ছা ঠিক আছে, তারপরে আরেকটা কি, আমাদের যে তল কর্তৃক প্রতিক্রিয়া বলটা তল বরাবর লম্ব দিকে এই দিক। আবার দেখো এই যে এমজি রূপাংশটা এই দিক বরাবর আছে, আবার একটা অংশ আছে এই দিক বরাবর। ঠিক আছে, এবার আসল জিনিসটা খেয়াল করো, আমাদের বলছে কি হেলানো তলে তলের সাথে আলফা কোণে টানা। হেলানো তলে তলের সাথে যদি আলফা কোণে টানা হয় তাহলে বিষয়টা দাঁড়ায় এইরকম। তাহলে আমাদের বলটা হয়েছে তো এই আলফা কোণে এইভাবে টানছি আমরা, খেয়াল করো আলফা কোণে এইভাবে টানছি, তাহলে এদিক বরাবর একটা উপাংশ আছে, আবার এই দিক বরাবর একটা উপাংশ আছে। খেয়াল করি কথাটা, তাহলে এটা হচ্ছে আমাদের সেই আলফা কোণটা, বলটা ছিল টানা, বলটা ছিল এফ, তাহলে এটা কি এফ কজ আলফা, আর এটা হচ্ছে এফ সাইন আলফা। ঠিক আছে, আর একটা জিনিস কি, আমাদের বল ওজনটা ছিল হচ্ছে এমজি, এবার এইটার মান আমরা জানি হচ্ছে থিটা। এই জিনিসটা যারা বুঝো না কেন থিটা হইলো, তোমরা আমার এর আগের ক্লাসগুলো করে আসো, দেখবো একটা ক্লাসে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দিছি কেন এটা থিটা হয়। এটা হচ্ছে এমজি কস থিটা, এটা হচ্ছে এমজি সাইন থিটা। ঠিক আছে, আর এই যে আমাদের তল কর্তৃক প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর। এবার আমি তোমাদেরকে এখানে একটা শর্ত বলি, যে শর্তটা হচ্ছে এরকম, এই ক্ষেত্রে হবে কি এফ কজ আলফাটা এমজি সাইন থিটার সাথে তার চেয়ে বেশি হবে, এফ কজ আলফা বড় হবে কার থেকে, এমজি সাইন থিটার সাথে। ঠিক আছে, আমরা এইভাবেই আঁকাবো। দেখো তাহলে এফ কজ আলফা এমজি সাইন থিটার চাইতে বড়, তার মানে বস্তুটা যাচ্ছে এদিকে, ঘর্ষণ বল থাকবে কোথায়, ঠিক তার বিপরীত দিকে। এই হচ্ছে আমাদের সেই ঘর্ষণ বলটা আছে কোথায়, ঠিক তার বিপরীত দিকে, এবং ঘর্ষণ বলটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে বরাবরের মতোই এফ দ্বারাই। ঠিক আছে, আশা করি আমাদের এই জিনিসটা সকলের ক্লিয়ার। এবার যদি আমরা স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে চিন্তা করি, দেখো এখানে উপরে আছে আর, আর আছে এফ সাইন আলফা, নিচে কি এমজি কস থিটা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি আর প্লাস এফ সাইন আলফা ইকুয়াল টু এমজি কস আলফা। ঠিক আছে, আবার স্থিতি ঘর্ষণ, বস্তুটা কিন্তু নড়াচড়া নাই, তাহলে এফ কজ আলফা ইকুয়াল টু এটা উপরে তো এফ কজ আলফা ইকুয়াল টু হচ্ছে যেহেতু স্থিতি ঘর্ষণ বল এফ এস প্লাস এমজি সাইন থিটা। এবার চল ঘর্ষণের ক্ষেত্রে কি বা গতীয় ঘর্ষণের ক্ষেত্রে জিনিসটা কি, আর প্লাস এফ সাইন থিটা, এই জিনিসটা তো সেম, এফ সাইন আলফা
এখন এটা আমি বলে আলফা লিখছি, এটা হবে হচ্ছে থিটা ইকুয়াল টু mg cos থিটা। ঠিক আছে, এবার গতি ও ঘর্ষণের ক্ষেত্রে তো অবশ্যই বস্তুটা চলনশীল, তার মানে ওর ত্বরণও আছে। সেক্ষেত্রে কি হবে দেখো, এফ কজ আলফা মাইনাস কি mg সাইন থিটা মাইনাস হচ্ছে আমাদের আবার সেই গতি ও ঘর্ষণ বলটা ইকুয়াল টু এম এ। আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার সকলেরই। যদি যারা একটু বুঝতে সমস্যা হয় ভিডিওটা পজ করো, তারপরে একটু নিজে নিজে করা ট্রাই করো, বা আরেকবার দেখো, তারপরে আশা করি ক্লিয়ার হবে। তো একবার নিজে নিজে করা ট্রাই করো প্রত্যেকটা টাইপ, তাহলে আশা করি তোমাদের জিনিসটা নিয়ে কোনো সমস্যা থাকারই কথা না। দেখো এর আগে যে আমরা টাইপটা করছি সেম টাইপ, দেখো হেলানো তলে তলের সাথে আলফা কোণে টানা, কিন্তু এবার আমরা না শর্তটা চেঞ্জ করব। গতবার আগেরটা যে শর্তটা দিছিলাম, এই ক্ষেত্রে শর্তটা শুধুমাত্র চেঞ্জ করব। এবার শর্তটা হচ্ছে তোমার mg sin থিটা হচ্ছে বড় কার চাইতে, f cos আলফার চাইতে। ঠিক আছে, তাহলে বস্তুটা যাবে কোন দিকে, নিচের দিকে। যেহেতু mg sin থিটা বড়, বস্তুটা যাচ্ছে তোমার নিচের দিকে। তাহলে খেয়াল করো, আমরা তো ঘর্ষণ বলটা দিছিল আগে যখন f cos আলফা বড় ছিল, তাহলে বস্তুটা যাচ্ছিল উপরের দিকে, ঘর্ষণ বলটা ছিল তার ঠিক বিপরীত দিকে। এবার যেহেতু বস্তুটা যাচ্ছে আমার নিচের দিকে, তাহলে ঘর্ষণ বলটা হবে এদিক পড়বে। তাহলে এই যে ঘর্ষণ বলটা, এটা আর নাই। ঠিক আছে, তাহলে আমাদের ঘর্ষণ বলটা হবে এবার এই বিপরীত দিক বরাবর। এবং ঘর্ষণ বলটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এফ দ্বারা। ঠিক আছে, তাহলে জিনিসটা কি কি দাঁড়ালো, উপরে হবে আর প্লাস এফ সাইন আলফা ইকুয়াল টু mg cos থিটা। নিচে হচ্ছে, এবার দেখো যেহেতু স্থিতি ঘর্ষণের কথা বলছি, এখানে আছে f cos আলফা আর আছে fs আর উপর সাইডে আছে mg sin থিটা। তাহলে হবে এরকম f cos আলফা প্লাস fs ইকুয়াল টু mg sin থিটা। এবার যদি আমরা গতি ও ঘর্ষণের ক্ষেত্রে চিন্তা করি, দেখো উপরের যে আর এর যে সমীকরণ বা আর এর যে ইকুয়েশনটা, ওটা কিন্তু আর চেঞ্জ হয় না। তো স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে বলো আর তুমি যদি গতি ও ঘর্ষণের ক্ষেত্রে বলো, দুইটার ক্ষেত্রেই সেম থাকে। তাহলে এবার গতি ও ঘর্ষণের ক্ষেত্রে নিচেরটা কি হবে, খেয়াল করো। এবার mg sin থিটা বড়, তাহলে আমরা বলবো mg sin থিটা মাইনাস f cos আলফা মাইনাস f কে ইকুয়াল টু ma। আশা করি ক্লিয়ার, এবং তোমরা বোঝার কথা, যদি না বুঝে থাকো আমি বারবার বলছি একটু রিপিট করো, আবার জিনিসটা লাগলে দেখো, তুমি খাতা একবার প্র্যাকটিস করে পুরো জিনিসটাকে কোনটা কিভাবে আসলো, কোন উপাংশটা কিভাবে বিভাজিত হইলো, তাহলে আমার মনে হয় না এরপরে আর তোমাদের সমস্যা থাকার কথা। এবার দেখো টাইপটাতে কি বলছে, সেটা হচ্ছে হেলানো তলে বস্তুর উপর অনুভূমিকের সমান্তরালে বল প্রয়োগ। তাহলে জিনিসটা একটু মনে হচ্ছে না যে অনুভূমিকের সমান্তরালে আবার বল প্রয়োগ, এই জিনিসটা কি? দেখো এটা নিয়ে একটু কনফিউশন থাকে তোমাদের সকলের ভিতরেই। একটু এবার একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি কি বলছে আমাদের এই টাইপটাতে আমাদের কি করতে হবে। দেখো আমরা হেলানো তলটা নেই, এটা হচ্ছে আমাদের সেই হেলানো তলটা এইরকম, এবং জিনিসটা হেলানো তল এবং কত কোণে হেলানো আছে ধরলাম আমরা, থিটা কোণে হেলানো আছে জিনিসটা, এই তলটা হচ্ছে থিটা কোণে হেলানো, বুঝলাম।
আর একটা জিনিস আমরা কি বলতে, বস্তু তো রাখতে হবে তলের উপরে। এ হচ্ছে আমাদের, ধরলাম আমরা সেই আমাদের চিরপরিচিত গোলাকার বস্তু। আচ্ছা, তাহলে আমরা রাখলাম, এবং যেহেতু বস্তু আছে তো অবশ্যই ভর আছে, ভর থাকা মানে ওজনও আছে, সেই ওজনটা হচ্ছে mg। তাও বুঝলাম। এবার দেখো আমাদের ত্বরণ কর্তৃক প্রতিক্রিয়া বল, সেটা হচ্ছে আর। ঠিক আছে, তারপরে দেখো আমাদের এই যে উপাংশটা mg এর একটা উপাংশ তো এদিক বরাবর, আর একটা উপাংশ এই দিক বরাবর, আর আমাদের সেই যে কোণটা আছে সেই কোণটা কি থিটা। এই যে এই কোণটা হচ্ছে থিটা। তোমাদেরকে দেখাইছি এই জিনিসটা থিটা হয় কি করে, যদি না দেখে থাকো আগের ক্লাসগুলো করে আসো তাইলে পেয়ে যাবা। ঠিক আছে, এবার খেয়াল করো কোশ্চেনে বলছে কি অনুভূমিকের সমান্তরালে বল প্রয়োগ। এখন তোমরা অনেকে দেখো, অনেকে এরকম করো কি অনুভূমিকের সমান্তরাল মানে এই যে সমান্তরাল। আচ্ছা বলো তো এটা অনুভূমিকের সমান্তরাল হইল কিনা। দেখো তুমি কিন্তু তল বরাবর বা তলের সমান্তরালেই কিন্তু নিচ্ছ এই বলটা, এটা কিন্তু অনুভূমিকের সমান্তরাল হইল না, তাহলে এই জিনিসটা করা যাবে না। এটা তলের সমান্তরাল যদি বলতো তাহলে এইটা ইউজ করতে এইভাবে, কিন্তু অনুভূমিকের সমান্তরাল মানে এটা না। তাহলে আসো, তাহলে অনুভূমিক সমান্তরাল কি সেটা দেখি। অনুভূমিকের সমান্তরাল হবে এই যে এই জিনিসটা আছে না, এটাই তো তোমার অনুভূমিক, এইটার সমান্তরাল। তাহলে অনুভূমিকের সমান্তরালে বল প্রয়োগ হলে কি হবে, জিনিসটা দাঁড়াবে এই রকম, এই দিক বরাবর বল। এটা হচ্ছে তোমার অনুভূমিকের সমান্তরালে বল প্রয়োগ। বুঝলা? তাহলে তোমরা এই যে এইখানে একটা উপাংশ হবে, আবার একটা উপাংশ হবে এই দিক বরাবর। ঠিক আছে, এবার একটা জিনিস হচ্ছে এই কোণটা হচ্ছে কত, থিটা। এইটা থিটা, তাহলে এইটা থিটা। দেখো তোমরা এটা ছোটবেলায় কিন্তু দেখে আসছো, এটা আর আমি নতুন করে বললাম না। এটা কেন এইটা থিটা হলে এটা কেন থিটা হবে, এটা মাথায় রিভাইজ দেওয়ার ট্রাই করো আসলেই কেন হলো। ঠিক আছে, তাহলে এইটা থিটা, তাহলে আমাদের এখানে বল প্রয়োগ হচ্ছে এফ পরিমাণ। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এফ কজ আলফা, বা যেহেতু আমরা এখানে থিটা নিচ্ছি তাহলে এটা হচ্ছে এফ কজ থিটা। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে এফ সাইন থিটা। ঠিক আছে, এবার আমরা, এটা তো আমাদের ছিল mg, এই বরাবর হচ্ছে mg cos থিটা। এটা হচ্ছে আমাদের mg sin থিটা। এই হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল আর। এখন তো আমাদের সবকিছু ক্লিয়ার। আর একটা জিনিস, ধরো এই কোশ্চেনটা না তোমাকে, ধরো এই টাইপটা আমরা বিবেচনা করতেছি সেইভাবে, এটা হচ্ছে এই যে mg sin থিটার মানটা বড়, সেইভাবেই আমরা বিবেচনা করে আগাচ্ছি। তাহলে mg sin থিটার মান যদি বড় হয় তাহলে বস্তুটা যাচ্ছে কোথায়, নিচের দিকে। তাহলে নিচের দিকে যাওয়া মানে ঘর্ষণ বলটা থাকছে তো তার ঠিক বিপরীতে, তাহলে আমাদের ঘর্ষণ বলটা হয়েছে ঠিক এদিক বরাবর। আচ্ছা, তাহলে আমাদের ঘর্ষণ বলটা যদি এদিক বরাবর হয়, ঘর্ষণ বলকে আমরা প্রকাশ করি এফ কি দ্বারা, এফ দ্বারা। সেই এফ হতে পারে এফ এস, আবার হতে পারে এফ কে, যে কোনো একটা হবে। ঠিক আছে, তাহলে দেখো উপরে আর আছে, নিচে এফ সাইন থিটা আছে, আর mg cos থিটা। তাহলে r ইকুয়াল টু এফ সাইন থিটা প্লাস mg cos থিটা। এরপরে আমি আর দেখাচ্ছি না, বাকিটুকু তোমাদের এইচডব্লিউ থাকলো, আশা করি তোমরা পারবা।